পুলিশ ফাইল। তুমি মরে যাও না, মরতে পারো না? তুমি মরলে আমি বাঁচি। তুমি মরে যাও না, মরতে পারো না? এক অদ্ভুত অসহায় দমবন্ধ করা পরিস্থিতির মধ্যে দিন কাটাচ্ছিল হুগলি জেলার অন্তর্গত জাঙ্গিপাড়া থানার বাসিন্দা সুদেব দত্ত। জীবন যেন ক্রমশ অতিষ্ঠ হয়ে উঠছিল তার। বিগত 4 বছর ধরে এক ভয়ানক মানসিক যন্ত্রণা ভোগ করছিল সে। তার জীবনে ঘনিয়ে এসেছিল এক মহা সংকট, মর্যাদার সংকট, অস্তিত্বের সংকট। কিন্তু কেন? কে তার এই পরিস্থিতির জন্য দায়ী? তার জীবনের এই মানসিক যন্ত্রণা, এই সংকট তাকে শেষ পর্যন্ত কোথায় নিয়ে দাঁড় করালো? জানতে হলে মন দিয়ে দেখুন পুলিশ ফাইলসের আজকের এই পর্ব, জীবন সংকট। কিন্তু কেন কেন আত্মহত্যা করলো বছর 31-এর এক তত্তাজা যুবক? সে কি মানসিক কোনো অবসাদে ভুগছিল, অথবা কেউ তাকে আত্মহত্যার প্ররোচনা দিয়েছিল, নাকি কেউ তাকে খুন করে আত্মহত্যার রূপ দিতে চাইছিল? পুলিশ তদন্তে নামে এবং পুলিশের সামনে মৃত সুদেবের বাবা মা অভিযোগ জানায় তারা ছেলের মৃত্যুর জন্য একজনকে দায়ী করে। কাকে? থানায় সুদেবের বাবা মা তুলে ধরে সুদেবের জীবনের এক অন্ধকারময় দিকের কথা, তার জীবনের এক চরম সংকটের কথা, এবং তাদের দাবি এর জেরেই আত্মহত্যা করেছে তাদের একমাত্র ছেলে সুদেব। কি সেই সংকট? জানতে হলে পিছিয়ে যেতে হবে অন্তত কয়েকটি বছর। এটুকু বলতে পারি দাদা, আমার মেয়েকে ঘরের বউ করে তুললে আপনারা ঠকবেন। আরে না না বিমল, তোমার মেয়ের দোলাকে আমার খুব পছন্দ হয়েছে। এখন দেখি আমার গিন্নি কি বলে সেটাই দেখা। আরে বাবা, আমাদের পছন্দ হলে কি হবে? যারা দুজন দুজনকে বিয়ে করবে তাদের পছন্দ হয় কিনা আগে দেখো। কি গো মা, তোমার পছন্দ হয়েছে আমার ছেলেকে? লজ্জা পাচ্ছে, তুমি বসো তো, বসো বসো। তা হ্যাঁ বাবা, তুমি তো আমার মেয়েকে দেখলে, পছন্দ হয়েছে তো? না মানে আমার বাবা মা যা চান সেটাই হবে। ব্যাস ব্যাস, তাহলে তার কোনো বাধাই রইল না, কি বলুন দাদা? তা বাধা রইল না, কিন্তু কিন্তু মানে কোনো সমস্যা আছে? মানে দেনা পাওনা নিয়ে কি? আরে না, সব কিছু নয়। তবে কি দাদা? আসলে ব্যাপারটা কি,
আমাদের ফ্যামিলিটা তো খুব ছোট, আর সুদেবও তেমন কিছু রোজগার করে না, তাই বলছিলাম আর কি। আরে তোর ওটা কোনো ব্যাপারই না, পুরুষ মানুষ, তারপর অল্প বয়স, একদিন না একদিন রোজগার ঠিক বাড়বে। আর জানেনই তো দাদা, আমার একমাত্র মেয়ে, ছোট নির্ঝরঝার ফ্যামিলি আমি চাইছিলাম, ওসব নিয়ে আপনি একদম ভাববেন না। তাহলে দাদা পুরোহিত থেকে দিনক্ষণ ঠিক করা যাক। হ্যাঁ, সেই বরং ভালো। বলছিলাম কি, সামনের মাসেই না অনেকগুলো ভালো দিন আছে। তাহলে সব যখন পাকা হয়ে গেল, এবার একটু মিষ্টিটা মুখে তুলুন। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, আমি খাবো। বিয়ে হয়ে যায় দোলা ও সুদেবের। দুই তরুণ তরুণী চোখে একরাশ স্বপ্ন নিয়ে নতুন জীবনে প্রবেশ করে। চোখে তাদের ভালোবাসার রং, কিন্তু সেই রং কি তাদের জীবন রঙিন করে তোলে, নাকি অচিরেই সংসারের আকাশে উকি মারে অশান্তির কালো মেঘ? ওই গো মা, ভাত হয়ে গেছে? হ্যাঁ তাড়াতাড়ি খেতে দাও, ওদিকে আবার এখন আমাকে যেতে হবে, বুঝলে? হ্যাঁ রে বাবা, এই তোরই তো ভাত বাড়ছি, তুই যা তাড়াতাড়ি তৈরি হই না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দাও। হ্যাঁ নাও তোমার বাজার। হ্যাঁ থাক, রাখো। তুমি চা খাওয়াবে নাকি? এখন আর চা চা করো না তো, সবসময় খালি চা 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 চা। আমি মরছি আমার জ্বালা, আমার মরার সময় নেই, ওকে এখন চা করে দাও। ছেলেটা খেতে বসবে, তাড়াতাড়ি করছি। কেন, বউ এখনো ঘুম থেকে ওঠেনি? না সত্যি বাবা, কি মেয়েকে যে ঘরের বউ করে আনলাম কে জানে। অলক্ষী অলক্ষী, গৃহস্থ ঘরের মেয়ে যে এত বেলা অবধি পড়ে পড়ে ঘুমোয় তা আমার জানা নেই বাবা। কোথায় সংসারের কাজ করবে তা না, সেই আমাকেই জল টেনে মরতে হচ্ছে। আসতে বলো, কিন্তু শুনতে পাবে তো। দেখো আমার আর সহ্য হচ্ছে নাই, বলে দিলাম। 1 মাসের ওপর হলো বিয়ে হয়ে গেল, এখনো সংসারের কুটোনেরা দুটো করে না। কিছু কাজের কথা বললেই বলবে, মা আমি তো বাপের ঘর থেকে কিছু শিখে আসিনি। নেকা, আমরা যেন আর বাপের ঘর করিনি। আরে আরে বাচ্চা মেয়ে, ও আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। হবে না, কিছুতেই হবে না। যার হয় তার 9তেই হয়, আর যার হয় না তার 90তেও হয় না, এই বলে দিলাম। হ্যাঁ তো ওই গো মা, ভাত দিয়েছো? হ্যাঁ এই নে বাবা, আসনটা পেতে বসে যা তো, বস। নে ধর, দেরি হয়ে গেছে মা গো। আমি বেরোচ্ছি। খা। আরে কোথায় যাচ্ছ তুমি? যাই একটু হরির দোকানে চা খেয়ে আসি। কোথাও যেতে হবে না, বসো, ছেলেটাকে খেতে দিয়ে আমি তোমায় চা করে দিচ্ছি। ঘুম ভাঙলো বৌমা? বলি গেরস্ত ঘরের মেয়ে এত বেলা অবধি ঘুমোতে আছে, তাড়াতাড়ি উঠতে হয় একটু। আমার অভ্যেস মা, সকালে ঘুম ভাঙে না। অভ্যেস করো মা, অনেকদিন তো হলো। চেষ্টা করবো মা। একটু ডাল দেবো তোকে? না না না, पहला नशा पहला हुआ नया प्यार সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন, শাড়ি বলে আমার রাধা বামে যতক্ষণ, নইলে শুধুই মদন। সুখ বলে আমার কৃষ্ণের মাথায় শিখি পাখা, আর শাড়ি বলে। বৌমা তোমার সাজগোজ হয়ে গেলে একটু রান্নাঘরে গিয়ে চায়ের জলটা চাপিয়ে দিও তো, সুদেব আর ওর বাবা এক্ষুনি এসে পড়বে। মা, তোমাকে কতবার বলেছি আমি চা করতে পারি না। কিছুই তো পারো না বৌমা, যেটা বলি সেটাই বলো পারি না। বাপের বাড়ি থেকে কি কিছুই শিখে আসোনি? কিছু শিখি আর না শিখি, তোমার মতো কথায় কথায় ঝগড়া তো করতে শিখিনি মা।
কি বললে বৌমা? যেটা শুনলে। বৌমা, বৌমা শোনো, শোনো বলছি, শুনে যাও। দাঁড়াও, যেও না, কথা শুনে যাও বলছি। বৌমা, বৌমা, সবকিছুর কিন্তু একটা সীমা আছে। সেটা তুমিও মনে রেখো মা। বৌমা, কি হয়েছে মা? দেখ, দেখ কিরকম মেয়ে বিয়ে করে এনেছিস, দেখ। ও আবার কি বিয়ে করবে? বরং আমি ওকে দয়া করে বিয়ে করেছি। শুনলি, শুনলি তোর বউয়ের কথাগুলো শুনলি? কি হয়েছে? এই দোলা, কি হয়েছে বলো আমাকে, কি হয়েছে? সেটা তুমি তোমার মায়ের কাছ থেকে জেনে নাও। আমি উমাদের বাড়ি যাচ্ছি। আরে, আরে বাবা, উফ, কি বেহায়া মেয়ে মানুষ রে বাবা। কি হয়েছে আমাকে বলো না, কি হয়েছে? কি হয়েছে শুনবি? তাহলে শোন। মাকে কি বলেছো তুমি? কেন? মা তোমাকে বলেনি? হ্যাঁ বলেছে, কিন্তু এসব কথা মাকে কেন বলেছো তুমি? আমি তো আর গায়ে পড়ে বলতে যাইনি। তবে হ্যাঁ, আমাকে কেউ কিছু বলতে আসলে আমি কিন্তু তাকে ছেড়ে দিই না। শোনো, মা তো ভুল কিছু কথা বলেনি, সংসারের কাজ না করলে তো বলবেই। তাই নাকি? তাই নয়? আর তাছাড়া তুমি এ সংসারের, এ বাড়ির বউ, আর সংসারের প্রতি তোমার একটা দায়িত্ব তো আছে নাকি? ও বাবা, দায়িত্ব? এই কথা তুমি বলছো? তা তুমি তোমার দায়িত্ব পালন করেছো? তার মানে যেটা বলতে চাইছো সেটা স্পষ্ট করে বলো। মায়ের কথাতে তো খুব লেজ নেড়ে ঝগড়া করতে চলে এলে। তা স্বামী হিসেবে তুমি তোমার দায়িত্ব পালন করেছো? দেখো দোলা, তুমি কি বলতে চাইছো আমি কিন্তু কিছু বুঝতে পারছি না। তা বুঝবে কেন? যে জেগে ঘুমায় তাকে কি আর জাগানো যায়? দেখো দোলা, হেয়ালি না করে স্পষ্ট করে বলো কি বলতে চাইছো। আমার সব বন্ধুরা বিয়ের পর হানিমুন গেছে। কেউ দার্জিলিং, কেউ গ্যাংটক, কেউ সিমলা, আর তুমি 1 মাসের ওপর হয়ে গেল আমাদের বিয়ে হয়েছে। নিদান পক্ষে আমাকে নিয়ে দীঘা পর্যন্ত যেতে পারলে না। আরে বাবা দোলা, তুমি বোঝার চেষ্টা করো, আমি অত বড় লোক নই। কেন? দীঘা যেতে কত টাকা খরচ হতো? যত টাকাই খরচা হোক না কেন, আমার যা রোজগার তাতে। ব্যাস ব্যাস ব্যাস, আমি বুঝে গেছি, আর সাফাই দিতে হবে না। আমার আর ভালো লাগছে না। উফ, 1 মাস ধরে নেই নেই শুনতে শুনতে আমার তোমার এবার পচে। কই গো মাসিমা, এসে পড়েছি গো। ও বাবা, সনাতন এসে গেছো? কিন্তু বাবা, আমরা এবারে আর কিছু নেব না গো। সে কি গো মাসিমা, নেবে না কেন গো? বলি তোমাদের কথা ভেবেই তো কত নতুন নতুন ডিজাইনের শাড়ি নিয়ে এলাম গো, দেখো একবার। আরে বাবা, সে জানি নতুন নতুন শাড়ি এনেছো, কিন্তু এবারে কিচ্ছু নেব না। হ্যাঁ সনাতন, এবারে আমাদের চাপ আছে বাবা। না না মেসমশাই, একেবারে টাকা দিতে হবে না, ইনস্টলমেন্টেই দিও। আরে সে তো আরো ঝামেলা গো, খাই না খাই টাকাটা তোমাকে দিতেই হবে, বুঝেছো? এই দেখো মাসিমা, কি যে বলো না। বলি এত বছর তোমাদের সঙ্গে, শুধু তোমাদের সঙ্গে কেন, এই গোটা পাড়ার সঙ্গে আমার কারবার। টাকা পয়সা নিয়ে কখনো কোনো ঝামেলা হয়েছে বলো? আরে বাবা, সে তো আমরা জানি যে টাকা পয়সা নিয়ে তোমার সঙ্গে কোনো ঝামেলা নেই। আরে সনাতনদা, কেমন আছো? হ্যাঁ বৌদি, ভালো আছি, ঠাকুরের কৃপায় চলে যাচ্ছে। তা নতুন কিছু শাড়ি আনলে? এনেছি বই কি, এসো এসো দেখবে এসো। আরে এই সনাতন, বললাম না আমরা এবারে কিছু নেব না। তুমি গাড়ি খুলো না বাবা, তুমি এখন এসো। হ্যাঁ হ্যাঁ সনাতন দা, এই বছরে খুব চাপ চলছে বুঝলে, এখন আর শাড়ি নেব না, তুমি যাও এখন। সত্যি তাহলে তোমরা কিছু নেবে না? না না, আমরা কিছু নেব না, তুমি এখন এসো। অন্য সময় এসো, তখন দেখবো খন। ঠিক আছে, আচ্ছা আসি। এই যা, ও বৌমা বোধহয় রেগে গেছে, গিয়ে একটু বুঝিয়ে বলো কি। সব সময় এত বায়না করলে চলে? একটু বোঝে না। দোলা, দোলা, আচ্ছা তুমি আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো দোলা। কি বুঝবে? কি বুঝবো? আরে আমার কাছে এখন অত টাকা নেই আসলে। টাকা নেই তো বিয়ে করেছিলে কেন? দোলা, দোলা তুমি আমার আমার একটা কথা শোনো তুমি। কি শুনবো? হ্যাঁ, কি শুনবো? কি শুনবো বলো?
বইয়ের সামান্য একটা শখ আহ্লাদ মেটাতে যখন পারো না, তখন ছাদনা তলে গিয়ে বসেছিলে কেন? ভিখারি কথা নয়। দোলা, কি বলছো তুমি? যা বলছি একদম ঠিক বলছি। আমার সামান্য একটা শখ আহ্লাদ মেটাতে পারো না? কেমন স্বামী তুমি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি না হয় কালকে সকালবেলা হাট থেকে তোমার জন্য একটা শাড়ি কিনে নিয়ে আসবো। এই দয়া দেখাচ্ছ? দয়া দেখাচ্ছ তুমি আমাকে? আমার কিচ্ছু লাগবে না, কিচ্ছু লাগবে না আমার। তোমাকে আমার একদম সহ্য হচ্ছে না। ঘর থেকে বেরাও তো, বেরাও। কি হলো? তোমাকে বললাম না বেরাও, দয়া করে বেরাও, বেরাও। ও সুদেব, ও সুদেব, কোথায় যাচ্ছিস বাবা? যাক যাক, ও একটু বাইরে যাক, তাহলে ওর মনটা শান্তি হয়ে থাকবে। এ কি হলো বলো তো? হ্যাঁ, কোন সর্বনাশকে আমরা ঘরের বউ করে আনলাম? হ্যাঁ, ছিছি, এ কথা বলো না মায়া, ভগবান আছেন, সব ঠিক হয়ে যাবে। কিন্তু আমার ছেলেটা। আহা, ওকে একটু বাইরে ঘুরে আসতে দাও না, মনটা শান্ত হলে দেখবে ঠিক ফিরে আসবে। স্বামীর অপ্রতুল রোজগারে খুশি ছিল না দোলা। আর দেখতেই পাচ্ছেন এ নিয়ে একটা অশান্তির সৃষ্টি হয়েছিল তাদের দাম্পত্য জীবনে। আর সেই আগুনে আরো ঘৃতাহুতি হতো যখন দোলা মাঝে মধ্যেই তার বাপের বাড়িতে যেত। কিভাবে দেখুন। আরে দোলা, তুই কবে এলি রে? এই তো কাল এসেছি। তা তুই কবে এলি? পরশু। জানিস রিনাও এসেছে। ওমা, তাই নাকি? হ্যাঁ ওর বর তো শুনেছি মিলিটারিতে আছে, আসাম না কোথায়? হ্যাঁ, 1 সপ্তাহ ছুটি নিয়ে এসেছে। দেখো, নাম করতে না করতেই হাজির। বাবা, অনেকদিন বাঁচবি রে তুই রিনা। ও এক্ষুনি নাম করছিল। মায়ের কাছে শুনলাম তুই নাকি কালকে রাতে এসেছিস। তোর বর এসছে? না রে। তা তোর খবর কি রিনা? বিন্দাস, যাই বল ভাই, বরটা পেয়েছে একদম মনের মতন, যেমনটি চেয়েছিলাম তেমনই। খুব মজা করে আর সারাক্ষণ তো হাসি ঠাট্টা জমিয়ে রেখে দিয়েছে। ওর মনটা ভীষণ ভালো। বাবা, দেখিস বিয়ে হতে না হতেই একেবারে বরের প্রশংসায় পঞ্চমুখ। সত্যি জয়ী, প্রশান্ত না প্রশংসা পাওয়ারই যোগ্য, কিন্তু একটাই খারাপ দোষ। খুব মদ খায় নাকি? না না, খুব হাত খোলা, এত খরচের হাত না, কি বলবো। সব সময় আমার জন্য এটা আনছে তা ওটা আনছে। এই দেখ না, এখানে আসার সময় না এই হাত টেনেছে। বলে কি না যে সারপ্রাইজ। কই দেখি দেখি। ওয়াও, দারুণ তো। শোনা নাকি? শোনা না তো পেতলের হবে? তুই যে কি বলিস না, পুরো 1 ভরি ওয়েট আছে। যাই বলিস, তোর বরের কিন্তু চয়েসটা দারুণ। দারুণ ডিজাইনটা লাগছে। এই দোলা, দেখ 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 না। হ্যাঁ, ভালোই তো। আর আমারটা তো শুধু ঘোরার তাল। এই হানিমুনে আমরা কৈলাস কিন্নর ঘুরে এলাম, পুজোর পর নাচানাচি করছে কি ওই লাদাখ যাবে বলে। খুব ভালো তো, যা না ঘুরে আয়। আমরাও তো সামনের বছর আন্দামানে যাচ্ছি। বাহ, খুব ভালো তো। এই দেখ, আমরা তো শুধু আমাদেরই বরের কথা বলে যাচ্ছি। হ্যাঁ রে দোলা, তোর কর্তার খবর কি? আমার বরের কথা শুনে তোদের ভালো লাগবে না। কেন? যাকে ছাড় ওর কথা, ও একটা ফালতু মানুষ। চুপ করো। কোন মুখে কথা বলছো তুমি? তোমার লজ্জা করে না? কোন সাহসে এত কম রোজগার নিয়ে তুমি বিয়ে করতে গেছিলে আমাকে? আমি তো কিছু লুকিয়ে তোমাকে বিয়ে করিনি দোলা। আমার বাবা তো স্পষ্ট করে পরিষ্কার করে তোমার বাবা আমাকে জানিয়েছিল যে আমার রোজগার কম। ব্যাস ব্যাস, তাহলে তার কোনো বাধাই রইল না। কি বলুন দাদা? তা বাধা রইল না, কিন্তু 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 মানে কোনো সমস্যা আছে? মানে দেনা পাওনা নিয়ে কি? আরে না, ছি 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 ছি, ওসব কিছু নয়। তবে কি দাদা? আসলে ব্যাপারটা কি, আমাদের ফ্যামিলিটা তো খুব ছোট, আর সুদেবও তেমন কিছু রোজগার করে না, তাই বলছিলাম আর কি। আরে তোর ওটা কোনো ব্যাপারই না। পুরুষ মানুষ, তার উপর অল্প বয়স, একদিন না একদিন রোজগার ঠিক বাড়বে। আর জানেনই তো দাদা, আমার একমাত্র মেয়ে, ছোট নির্ঝরঝাট ফ্যামিলি আমি চাইছিলাম। ওসব নিয়ে আপনি একদম ভাববেন না। রোজগার কম আর ভিখিরি হওয়ার
নয়, তোমার থেকে কলকাতার ভিখারিরা অনেক বেশি রোজগার করে। দেখো কে যে আমার সব বন্ধুদের, তারা কত ভালো আছে, সুখে আছে। তাদের বরেরা না চাইতে তাদের সমস্ত শখ আহ্লাদ মিটিয়ে দিচ্ছে, আর তুমি? তাদের বড়দের ক্ষমতা আছে, আমার নেই, হয়েছে বাস। উফ। হ্যাঁ, ঠিকই বলেছো, একদম ঠিক বলেছো। দোষটা তোমার নয়, দোষটা আমার। কেন যে সেদিন আমি রাজি হয়েছিলাম তোমাকে বিয়ে করতে, তোমার তো কম রোজগার শুনেও। তোমার মতো একটা ফালতু লোককে বিয়ে করার আগে গলায় দড়ি কলসি নিয়ে যদি জলে চাপাতো, সেটা আমার জন্য ভালো ছিল। বৌমা, এসব কি যাত্রা বলছো তুমি? ব্যাস, অমনি ছেলের হয়ে সাফাই গাইতে চলে এলো। বৌমা, তুমি ভুলে যেও না, সুদেব তোমার স্বামী। স্বামী? স্বামী হওয়ার জন্য না যোগ্যতা লাগে, যোগ্যতা, যেটা তোমার এই ছেলের মধ্যে নেই। বৌমা, কি যাত্রা বলে যাচ্ছ তুমি? তোমার মুখের কোনো আগল নেই, সেই থেকে তোমার মুখে যা আসছে তাই বলে যাচ্ছ। আচ্ছা বৌমা, তোমার মা কি তোমাকে কোনো সহজ শিক্ষাই দেয়নি? খবরদার মা, আমার বাবা মা তুমি একদম কথা বলবেন না। আমার তো কোনো শিক্ষা নেই, কিন্তু তোমাদের তো শিক্ষা আছে। এরকম কম রোজগারি ছেলেকে বিয়ে দেওয়ার জন্য সব উঠলে উঠেছিল কেন তোমাদের? আর যখন বিয়ে দিলেই দিলে, আমার জীবনটা কেন নষ্ট করলে? বৌমা, তুমি বলতে বলতে এবার বেশি বাড়াবাড়ি করে ফেলছো। না, আমি বাড়াবাড়ি করছি না, বাড়াবাড়ি করছো তোমরা। ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন তোমরা দেখেছিলে, আমি না। যেমন তোমাদের ছেলে, তেমনই কোনো মেয়ের সাথে বিয়ে দিতে পারতে। এই চিটিংবাজিটা আমার সাথে করতে গেলে কেন? বৌমা, সুদেবের কম রোজগার নিয়ে অশান্তি দিনকে দিন তুমুল বাড়তে থাকে। এইভাবে কেটে যায় বেশ কয়েক বছর। ইতিমধ্যে দোলা অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। সুদেব এবং দোলার একটি কন্যা সন্তানও হয়। কেটে যায় আরো 4টে বছর, কিন্তু অশান্তি কমে না এক চুলো। এরপরই দোলা সুদেবকে বাধ্য করে একটা চরম সিদ্ধান্ত নিতে। কি হলো? হ্যাঁ, কি হলো? কোথায় যাচ্ছ তুমি? আমি কিছু বললেই খালি পালিয়ে যাওয়ার ধান্দা, তাই না? আবার কি হলো? কি হচ্ছে শুনবে? ও আলাদা হতে চাইছে। তার মানে? মায়েরা বুঝতে পারছো না বাবা? ও হারিয়ে আলাদা করতে চাইছে। হ্যাঁ হ্যাঁ, চাইছি, আমি আলাদা হতে চাইছি। এসব তুমি কি বলছো বৌমা? হঠাৎ আলাদা হতে যাবে কেন? সে কৈফিয়ত আমি তোমাকে দেব না। কাল থেকে তোমাদের সাথে আর আমি এক হাঁড়িতে থাকবো না, ব্যাস। আহা বৌমা, একটু মাথা ঠান্ডা করো। দেখো বাবা, আমাকে কিছু বোঝাতে এসো না। আমি যা বলেছি সেটাই ফাইনাল। কাল থেকে আলাদা হচ্ছি আমি। এই উঠে আয়, উঠে আয় বলছি। আয় আয়, ওঠ। বৌমা, আমাকে চেনো তো? যা বললাম, কাল থেকে আলাদা হচ্ছি মানে হচ্ছি। এর অন্যথা যদি হয়, আমি কিন্তু কুরুক্ষেত্র বাদিয়ে ছাড়বো, কথাটা মনে রেখো। এই তুই চল, তোকে মারবো আজকে। চল 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 বলছি। কেন আমার বিয়ে দিলে বাবা? কেন বিয়ে দিলে? এখন কি করবি সুদেব? তোমরাই বলো। সুদেব, আমি বলছি কি, তুই ওর কথা একদম শুনবি না। ও যা বলছে কিছু শুনবি না, তুই আলাদা হবি না। তা হয় না মা, তোমরা তোকে ভালো করেই চেনো। আলাদা না হলে অশান্তি করেও টিকতে দেবে না। সুদেব, কি রে সুদেব, বল কিছু। বললাম যে মা, এছাড়া আমার আর কোনো উপায় নেই। তাতে তোর অসুবিধা হবে বাবা। হ্যাঁ বাবা, আমি বলি কি, তুই একবার ভালো করে ওকে বুঝিয়ে বল। 4 বছর ধরে তো দেখছো, তোমরা জানো না বুঝিয়ে বললেও বুঝবে? ও যা বলছে আমাকে তাই করতে হবে, তাই করতে হবে। সুদেব, হ্যাঁ বাবা, এছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই, কোনো উপায় নেই। সুদেব, সুদেব, একটা খুবই শান্তশিষ্ট একটা ছেলে, চণ্ডীতলা গ্রামের ছেলে যেমন হয়, সাদাসিধে ছেলে, রোজগার কম। তা সত্ত্বেও তার বাবা মা একটি মেয়ে দেখে দেখে শুনে তার বিয়ে দেয়। বিয়ের কিছুদিন পর থেকেই এই রোজগারের কারণ নিয়ে মেয়েটি গঞ্জনা দিতে আরম্ভ করে এবং তোমার রোজগার কম, তুমি খাওয়াতে পারো না, না আমাকে বিয়ে করেছো কেন। এরপরে হয় কি, একটি সন্তান জন্মগ্রহণ করে, আরও ঝামেলাটা বেড়ে যায়, খরচ বেড়ে গেল, আরও ঝামেলাটা বেড়ে গেল। তখন ছেলেটি করে কি, যেন তেন প্রকারেণ
নিজেদের ঘরের সংসারের খরচ চালাতো এবং বাবা মার যাতে অসুবিধা না হয় সে সেপারেট মেসে নিজের খাওয়া দাওয়া আরম্ভ করে। একই বাড়িতে থাকছে কিন্তু সে খাওয়া দাওয়া করছে নিজের আলাদা। দেখো, আমার মেয়ে তো ভুল কিছু বলছে না। তোমার যদি রোজগার করার মুরুদি না থাকে তাহলে তুমি বিয়েটা করলে কেন? কিন্তু আমার বাবা তো বলেছিল যে হ্যাঁ, সুবলদা আমায় বলেছিল বটে যে তোমার রোজগার কম, কিন্তু এই 4 বছরে তোমার রোজগার বাড়ানোর তো কোনো চেষ্টাই আমি দেখলাম না। দূর, তুমিও যেমন বাবা, কাকে কি বলছো? ও বাড়াবে রোজগার, তেমন পুরুষ মানুষ নাকি ও? একদম ঠিক কথা। তোমরা নিজেদেরই খাবার জোগাড় করতে পারো না, তার মধ্যে বাচ্চা আনলে কন্যা কেলে। এখন একটা বাচ্চার পেছনে কত খরচ জানো? তার উপর আবার কন্যা সন্তান, তার বিয়ে থাওয়া আছে। দেখো দেখো কেমন চুপ করে বসে আছে, দেখো যেন ভাজা মাছটা উল্টে খেতেই জানে না। মিটমিটে শয়তান একটা। তুমি ওকে যাই বলে যাও না কেন, ও এক কান দিয়ে ঢোকাবে আর এক কান দিয়ে বার করবে। যাই বলো বাপু, তোমার এত রোজগার কম জানলে তোমার সঙ্গে অন্তত আমরা আমাদের মেয়ের বিয়ে দিতাম না, আর তোমারও বিয়ে করা উচিত হয়নি। সবচেয়ে বড় কথা হলো তুমি তোমার নিজের বউকে খাওয়াতে পারো না ঠিক মতো, তার সামান্য শখ আহ্লাদ পূরণ করতে পারো না, আবার কোন সাহসে বাচ্চা নিতে গেলে বলো তো? শোনো সুদেব, তোমায় একটা কথা বলি, তোমার ভালোর জন্যই বলছি। তুমি এখন যেখানে কাজ করছো সেটা ছেড়ে দাও। কাজ ছেড়ে দেব? তাহলে তাহলে সংসার চলবে কি করে? তাহলে কি করে চলবে? নেকা চন্ডী আমার, যেন আমরা কত রাজার হলে আছি। আহ দোলা, তুই চুপ করবি? আমি তো কথা বলছি নাকি? হ্যাঁ দোলা, তুই চুপ কর, বাবাকে কথা বলতে দে। শোনো সুদেব, আমি কোন রকম বিচার বিবেচনা না করে তোমায় কাজ ছাড়তে বলছি তা নয়। আমি তোমার জন্য একটা কাজ দেখেছি কারখানায়, সেখানে মাইনেও ভালো, উন্নতি করার সুযোগও আছে। আমি বলি কি, এখন যেখানে কাজ করছো সেখানে কাজ ছেড়ে দিয়ে আমি যেখানে কাজ করতে বলছি সেখানে কাজে যোগ দাও, কেমন? কি হলো, চুপ করে আছো কেন? ও আবার কি বলবে? কি বলবে? বাবা যা বলছে তাই করবে, বুঝেছো? কি হলো, চুপ করে আছো কেন? কিছু বলো। ঠিক আছে, আপনারা যেটা চাইছেন সেটাই হবে। সুদেবের প্রায় পাগল হওয়ার উপক্রম হয়েছিল। নিজের হাজারো অপমান রোজ গিলতে হতো তাকে। মুখ ফুটে নিজের বাবা মাকেও কিচ্ছু বলতে পারতো না। একই বাড়িতে থাকা সত্ত্বেও দোলা তাকে নিজের বাবা মার সঙ্গে কথা বলতে দিত না, এমনকি নিজের মেয়েকেও তার ঠাকুমা ঠাকুরদার কাছে যেতে দিত না। দিদি ভাই, তুই আবার কেন এসেছিস দিদি ভাই? এক্ষুনি তোর মা দেখতে পেলে তো চিৎকার করবে। দিদি ভাই, কেন এসেছিস বাবু? তিন্নি, এই তিন্নি, এই 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 শয়তান মেয়ে, এদিকে ছাড়ুন আপনি। এই এই, তোকে আমি যেতে বারণ করেছিলাম তো, ওদের সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমি বলেছিলাম তো। তুই কেন গেছিস? হ্যাঁ, তুই কেন গেছিস? চল, কোথাও তো বলে যেতে হবে না। চল চল বলছি, চল চল। জানো, দাও। খাও। দিদি ভাই, দিদি ভাই, যাও দিদি ভাই, এবার এবার ঘরে যাবো, নাহলে তোমার মা দেখতে পেলে আবার তোমাকে মারবে। যাও যাও, ঘরে যাও। চিন্তা করো না মা, বৌমাদের বাড়ি গেছে, ও রাস্তা এখন অনেক দেরি আছে। দিদি ভাই আমার কাছে। হ্যাঁ, শাকো দাদুর কাছে যাও।
কি দেখছো? কতদিন পর তোর মুখে আমি মা ডাক শুনলাম বাবা। আমাকে ক্ষমা করে দাও মা। আমি তোমার অধম ছেলে, আমাকে ক্ষমা না বাবা, না রে, কাঁদিস না বাবা, কি আর করা যাবে বল, সবই আমাদের কপাল রে বাবা। মা, মা সব কেমন ওলট পালট হয়ে গেল, তাই না বলো? বাবা, ঠাম্মা তোমরা কাঁদছো কেন গো? তোমরা কেঁদো না, মা খুব দুষ্টু, মাকে আমি খুব বকে দেবো। বাহ 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 বাহ, চমৎকার। বাবা মা ছেলে নাতনিতে মিলে খুব সোহাগ হচ্ছে, তাই না? তা আমার মেয়েটার কানে আমার নামে বিষ ঢালছেন? তোলা বৌমা, তোমার অন্তরে যা বিষ আছে না, সেটাই যথেষ্ট। আর নতুন করে কারো কানে বিষ ঢালার দরকার পড়বে না। একদম বাজে কথা বলবে না। আর তুমি আমি বাড়ি না থাকলে লুকিয়ে লুকিয়ে মা বাবার সাথে পীড়িত করো, নিজে করছো আবার আমার মেয়েটাকে দিও। এই চল চল বলছি, চল চল আমার সাথে, চল চল বলছি। বৌমা, দাঁড়াও দাঁড়াও, দোলা দোলা, তুমিও ঘরে এসো, তোমার হচ্ছে। আরে শোনো দোলা। যা যা বাবা, ঘরে যা, ঘরে যা, যা। আমার ছেলের জীবনটা অতিষ্ঠ করে তুলে দিল স্যার। আমরা গরিব, আমাদের সংসারে অভাব ছিল, কিন্তু কিন্তু তার সঙ্গে শান্তিও ছিল স্যার। কিন্তু কিন্তু এই রাগ খুশিয়েছে আমার আমার সোনা সংসারটাকে তছনছ করে দিল। আমার ছেলেটা স্যার মুখ চোরা ছিল, মুখ ফুটে কিছু বলতে পারতো না। আমরা 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 এক বাড়িতে থাকা সত্ত্বেও আমার ছেলেটাকে ওই রাক্ষসী মেয়েটা আমাদের সঙ্গে কথা পর্যন্ত বলতে দিত না। আর আমার ওইটুকু ছোট্ট একটা নাতনি, তাকে আমাদের কাছে আসতে দিত না। গতকাল রাত্রে ওদের মধ্যে খুব ঝগড়া হয়েছিল। তোলা আমার ছেলেকে চার ছিল স্যার। ওই মেয়েটা আমার ছেলেটাকে মরার কথা পর্যন্ত বলে। তুমি মরে যাও না, মরতে পারো না? তুমি মরলে আমি বাঁচি, আমি আবার নতুন করে একটা বিয়ে করব। এত কম রোজগার নিয়ে বেঁচে আছো কিসের জন্য? মরো মরো। আমি আবার নতুন করে একটা বিয়ে করব। এত কম রোজগার নিয়ে বেঁচে আছো কিসের জন্য? মরো। মেয়েটিও বলে যে তুমি মরে গেলে আমি একটা ভালো জায়গায় বিয়েটি করতাম, আমি অন্তত খাওয়া পড়ার আমার অসুবিধা হতো না, এই সমস্ত গঞ্জনা দিত। এর মধ্যেই শ্বশুরমশাই ওকে একটি চাকরি জোগাড় করে দেন, খুবই সাধারণ চাকরি। শ্বশুরমশাই চাকরি জোগাড় করে দেওয়ার পর সে সেই চাকরি করছে, তাতেও কিন্তু বউ স্যাটিসফাইড হয়নি, কারণ স্বামী স্ত্রী একটা বাচ্চা, তিনজনের খরচ তো চালাতে হবে। সেই যা রোজগার হতো তাতে ওদের খুব ভালো চলতো না। রাতে আমরা ওদের মধ্যে ঝগড়া শুনতে পাচ্ছিলাম। এমনিতেই আমার ছেলে একটু ঠান্ডা, যার চেঁচাবার দোলাই চেঁচাতো। আমার ছেলেকে যা নয় তাই বলছিল, শুনতে পাচ্ছিলাম। আমরা ভেবেছিলাম একবার যাই, তো অশান্তি হবে ভেবে আর যাইনি। সকালবেলা উঠে দেখি এই অবস্থা।
সকালবেলা কি তোমরা শুরু করলে মরা কান্না? ভাল লাগছে না। মরা কান্না, তোকেও কাঁদতে হবে হতভাগী, তোর কপাল। ওই দেখ, ওই মেয়েটার অত্যাচারে আমার ছেলেটা গলায় দড়ি দিয়ে মরে গেছে। ওকে ছাড়বেন না স্যার, ওকে কিছুতেই ছাড়বেন না। ওর জন্যই আমার ছেলেটা মরেছে, ওর যেন চরমতম শাস্তি হয়। এইসব গঞ্জনা শুনতে শুনতে একদিন হঠাৎ দেখা যায় যে ছেলেটি তার রান্নাঘরে গিয়ে রাত্রিবেলা কমিটেড সুইসাইড করেছে, এবং সকালবেলা উঠে ওর বাবা মা দেখলো যে তাদের ছেলে সুইসাইড করেছে। করার পর তারা থানায় গিয়ে জানালো যে আমাদের বৌমা এবং তার বাড়ির লোকেদের অত্যাচারে ছেলে আমাদের সুইসাইড করেছে। টাকা রোজগারই কি পুরুষ মানুষের ব্যক্তিত্বের সঠিক মাপকাঠি? ভালো রোজগারে না হলে কি বিয়ে করাটা অপরাধ? সুদেবের আত্মহত্যার জন্য দায়ী কে? তার রোজগার করতে না পারার আত্মগ্লানি, নাকি ক্রমাগত স্ত্রী শ্বশুর শাশুড়ির গঞ্জনা তাকে আত্মহত্যার দিকে ঠেলে দিয়েছিল? মামলাটা এখন শ্রীরামপুর আদালতে বিচারাধীন। কিছু সাক্ষী হয়েছে আর কিছু সাক্ষী বাকি আছে, সেগুলো হয়ে যাবে। অর্থ বা অর্থ রোজগার জীবনের একটা গুরুত্বপূর্ণ দিক হলেও সেটাই কিন্তু সবকিছু নয়। দোলা যদি তার স্বামী কম রোজগারের জন্য তাকে নিয়মিত মুখ ছামটা না দিয়ে, অপমান না করে, আলোচনা করে সহৃদয়তার সঙ্গে এই সমস্যা সমাধানের চেষ্টা করত, তাহলে হয়তো একটা প্রাণ এভাবে অকালে চলে যেত না। আমাদের জীবনে অর্থের প্রয়োজন যেরকম আছে, সেরকমই প্রয়োজন আছে প্রিয়জনের ভালোবাসার, বোঝাপড়ার। ভালোবাসা, উৎসাহ যেমন অনেক বাধা দূর করে দিতে পারে, সেরকম দোলা যে পথটি বেছে নিয়েছিল তাতে মানুষের জীবনে সুখ তো আসেই না, বরং জীবন হয়ে ওঠে সংকটময়। আজ এখানেই শেষ করছি। আগামীকাল আসবো পুলিশ ফাইলসের আরও একটি পর্ব নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন, সাবধানে থাকবেন, আর সোম থেকে শনি ঠিক রাত 8:30টায় দেখতে ভুলবেন না পুলিশ ফাইলস।